আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ আব্দুল মোত্তালেব, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। সাবজেক্ট অ্যাকাউন্টিং, প্রোগ্রাম মাস্টার্স টু প্রিলিমিনারি, কোর্স কোড 412505, নেম অফ দ্য কোর্স বিজনেস ফিনান্স, লেকচার নম্বর 12, টাইটেল অফ দ্য লেকচার Working Capital Management. Chapter 9, Working Capital Management. Learning Outcome, শিক্ষণ ফল। আজকে আমার এই লেকচার থেকে আমরা যা শিখতে পারবো সেই বিষয়গুলো হলো কার্যকরী মূলধনের মৌলিক ধারণা, উৎস ও উপাদান সম্পর্কে আলোচনা, উদ্বৃত্তপত্র ধারণা ও পরিচালনা চক্র ধারণার মধ্যে পার্থক্য, ধনাত্মক এবং ঋণাত্মক কার্যকরী মূলধন সম্পর্কে আলোচনা, পর্যাপ্ত নগদ মূলধনের সুবিধা সম্পর্কে আলোচনা, মাত্রাতিরিক্ত কার্যকরী মূলধনের অসুবিধা সম্পর্কে ধারণা, ঘাটতি ও বাড়তি কার্যকরী মূলধনের প্রভাব সম্পর্কে আলোচনা, কার্যকরী মূলধনের পরিমাণ প্রাক্কলনের পদ্ধতি সম্পর্কে আলোচনা, কার্যকরী মূলধন পরিচালনা দক্ষতার পরিমাপ সম্পর্কে আলোচনা, ব্যবহারিক কিছু সমস্যা ও সমাধান। এগুলো আমরা আজকে শিখব। এবার আসি আমরা আলোচনায়। কার্যকরী মূলধনের মৌলিক ধারণা। যে সমস্ত মূলধন প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজকর্ম নিয়মিত পরিচালনার কাজে ব্যবহৃত হয় তাকে কার্যকরী মূলধন বলে। কার্যকরী মূলধনের দুটি মৌলিক ধারণা প্রচলিত আছে, যেমন প্রচলিত উদ্বৃত্তপত্র ধারণা এবং 2, পরিচালনা চক্র বা আবর্তন ধারণা। নিম্নে এদের সম্বন্ধে আলোচনা করা হলো। তাহলে আমরা কার্যকরী মূলধন বলতে দৈনন্দিন ব্যবসায় পরিচালনার জন্য যে মূলধন প্রয়োজন সেটাকে বলা হচ্ছে কার্যকরী মূলধন। এই মূলধনের ধারণা দুটো আছে, একটা হলো উদ্বৃত্তপত্র ধারণা, একটা হলো পরিচালনা চক্র বা আবর্তন ধারণা। তাহলে এটা চলতি মূলধন বা কার্যকরী মূলধন সম্পর্কিত ধারণা। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা, উদ্বৃত্তপত্র সংক্রান্ত ধারণা, 2 নম্বর পরিচালনা চক্র বা আবর্তন ধারণা। এই উদ্বৃত্তপত্র সংক্রান্ত ধারণা আবার একটা এটা 2 ভাগে ভাগ করা হয়েছে, মোট চলতি মূলধন, খ নম্বর হলো নিট চলতি মূলধন। এগুলো এখন আমরা আলোচনা করব। 1 নম্বর প্রচলিত উদ্বৃত্তপত্র ধারণা। তাহলে উদ্বৃত্তপত্র চলতি সম্পত্তি ও চলতি দায়কে যেভাবে উচ্চারণ করা হয় তার ভিত্তিতে এই ধারণা গড়ে উঠেছে। এই ধারণার উপর ভিত্তি করে চলতি বা কার্যকরী মূলধনকে নিম্নোক্ত 2 ভাগে ভাগ করা হয়েছে। ক, মোট কার্যকরী মূলধন সম্পর্কিত ধারণা, খ, নিট চলতি মূলধন সম্পর্কিত ধারণা। ক নম্বর মোট কার্যকরী মূলধন ধারণা। মোট কার্যকরী মূলধন ধারণাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। ব্যবসায় নিযুক্ত সকল কার্যকরী সম্পদে মোট যে মূলধন বিনিয়োগ করা হয় তাকে মোট কার্যকরী মূলধন বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের কার্যকরী মূলধনগুলোর মোট অর্থমূল্য হলো মোট কার্যকরী মূলধন। তাহলে এখানে ব্যাপক অর্থে ধারণাটা ব্যবহার করা হয়েছে মোট কার্যকরী মূলধন। এটা ব্যবসায় নিযুক্ত সকল কার্যকরী সম্পদ যে ব্যবসায়ে বিনিয়োগ করা হয় এটাকেই বলা হচ্ছে। নিট কার্যকরী মূলধন ধারণা। নিট কার্যকরী মূলধন ধারণাটি সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয়। কোনো প্রতিষ্ঠানে মোট কার্যকরী মূলধন থেকে মোট কার্যকরী দায় বাদ দিলে যে উদ্বৃত্ত থাকে তাকে নিট কার্যকরী মূলধন বলে। অর্থাৎ কার্যকরী মূলধনগুলোর যোগফল থেকে কার্যকরী দায়গুলো যোগফল বাদ দিলে নিট কার্যকরী মূলধন পাওয়া যায়। তাহলে নিট কার্যকরী মূলধন ধারণাটি সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয়। প্রতিষ্ঠানে মোট কার্যকরী মূলধন থেকে মোট কার্যকরী দায় বাদ দিলে যে উদ্বৃত্ত থাকে সেটাই হলো নিট কার্যকরী মূলধন। আর নিট কার্যকরী মূলধন এটা পাওয়া যায় মোট মূলধন থেকে কার্যকরী দায় বাদ দিলে। মোট কার্যকরী মূলধন বলতে পরিমাণগত দিক বোঝায়, আর নিট কার্যকরী মূলধন বলতে গুণগত দিককে বোঝায়। পরিমাণগত ও গুণগত যেভাবেই দেখানো হোক না কেন, উদ্বৃত্তপত্রে বিভিন্ন দফার অস্তিত্বের উপর নির্ভর করে বিধায় এই 2 ধারণাকে উদ্বৃত্তপত্র ধারণা হিসাবে ব্যাখ্যা করা হয়। পরবর্তী স্লাইডে উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝানো হলো।
তাহলে আমরা একটু ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31 ডিসেম্বর 2009, এখানে আমরা ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি শেয়ার ক্যাপিটাল লাইবিলিটিস, এখানে অ্যাসেট শেয়ার ক্যাপিটাল 5 লাখ, লং টার্ম লোন হলো 2 লাখ, কারেন্ট লাইবিলিটিস হলো 3 লাখ, তাহলে ফিক্সড অ্যাসেট হলো 6 লাখ, কারেন্ট অ্যাসেট হলো 4 লাখ, টোটাল 10 লাখ। তাহলে এখান থেকে আমরা টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল বের করব, টোটাল কারেন্ট অ্যাসেট, তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট হলো এখানে 4 লাখ, তাহলে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল হলো 4 লাখ। নিট ওয়ার্কিং ক্যাপিটাল টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটিস, 4 লাখ বিয়োগ এই 3 লাখ, তাহলে আমরা পাচ্ছি সমান সমান পাচ্ছি 1 লাখ। তাহলে এটাকে বলা হচ্ছে মোট, আর পরেরটা হলো মোট সম্পদ, মোট কার্যকরী মূলধন থেকে মোট কার্যকরী দায় বাদ দিলে হচ্ছে 1 লাখ। তাহলে 4 লাখ টাকা হচ্ছে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল আর 1 লাখ টাকা হচ্ছে নিট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আমরা শিখলাম মোট ও নিট কার্যকরী মূলধন। এবার আমরা শিখব 2 নম্বর পরিচালন চক্র বা আবর্তন ধারণা। যে কোনো প্রতিষ্ঠানে উৎপাদনকারী বা ব্যবসায় প্রতিষ্ঠানের উৎপাদন ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যাবলী বারবার ঘটে থাকে। কাঁচামাল ক্রয়, কাঁচামাল হতে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত পণ্য উৎপাদন, উৎপাদিত পণ্য বিক্রয় এবং বিক্রিত পণ্যের মূল্য আদায় পর্যন্ত পরিচালন চক্রের পরিধি বিস্তৃত। এটি পরিচালন চক্রের শেষ হলে পুনরায় আরেকটি পরিচালন চক্র আরম্ভ হয়। সুতরাং কাঁচামাল ক্রয়ের মাধ্যমে পরিচালন চক্রের শুরু হয় এবং বিক্রিত পণ্যের মূল্য আদায়ের মধ্যে শেষ হয়। নিম্নের চিত্রে পরিচালন চক্র উপস্থাপন করা হলো। তাহলে এখানে যেটা বলছে আমাদের কারবারের যে কার্যাবলী আছে পরিচালনা করতে হয়, উৎপাদন করতে হয়, ক্রয় বিক্রয়, এই কার্যাবলীর জন্য কাঁচামাল হতে উৎপাদন পর্যন্ত, চূড়ান্ত পণ্য উৎপাদন পর্যন্ত এবং উৎপাদিত পণ্য বিক্রয় করে মূল্য আদায় পর্যন্ত পরিচালন চক্র। তাহলে আমরা এই চক্রের মধ্যে দেখছি আমরা পরিচালন চক্র নগদ থেকে আমরা মজুত পণ্য উৎপাদন করে বা ক্রয় করে আমরা মজুত পণ্য আমরা মজুদ রাখবো, সেখান থেকে পণ্য বিক্রয় করব, ক্রেতাগণ পণ্য কিনবে, সেখান থেকে বাকিতে বিক্রি করলে প্রাপ্য হিসাব হবে, সেই প্রাপ্য হিসাব থেকে আমার নগদ মূল্যে আদায় হবে। এভাবে একটি প্রক্রিয়া শেষ হলে আবার নতুন করে একটি প্রক্রিয়া শুরু হয়। এই চক্রটি যতবার বেশি হবে তত ভালো, সময় কম লাগবে, প্রতিষ্ঠানের টার্নওভারটা তত বেশি হবে। তাহলে আমরা পরবর্তীতে শিখি কার্যকরী মূলধনের উৎস। কার্যকরী মূলধনের উৎস এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি উৎস আছে। ব্যবসায়িক ঋণ, ধারে বা ভবিষ্যতে পরিশোধ ভিত্তিতে পণ্য ক্রয় বা সেবা ক্রয়ের মাধ্যমে ব্যবসায়িক ঋণের সৃষ্টি হয়। ফলে এই ঋণ নগদ অর্থের আকারে পাওয়া যায় না, বরং ধারে পণ্য বা সেবা আকারে পাওয়া যায়। ধারে আদান প্রদানের মূল্যমানকে ব্যবসায়িক ঋণ বলা হয়। ব্যবসায়িক ঋণ আমরা আগে স্বল্পমেয়াদী অর্থায়নে শিখছি যে এটা স্বতঃস্ফূর্ত অর্থায়ন, এটা পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ব্যবসায় হয়ে থাকে, এটা স্বল্পমেয়াদী অর্থায়ন বলা হয়। তাহলে এখান থেকে আমরা শিখলাম ব্যবসায়ী ঋণ, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ কার্যকরী মূলধনের দ্বিতীয় অন্যতম উৎস। স্বল্পমেয়াদী ঋণ পেতে হলে পূর্বেই এর পরিমাণ নির্ধারণ করতে হয়। প্রয়োজনীয় শর্ত পালন সাপেক্ষে ব্যাংক ঋণ মঞ্জুর করে থাকে। তাহলে এটা ব্যাংক ঋণগুলো এর মধ্যে থাকে, এখানে সুদের হার বেশি হয়, হ্যাঁ, কিছু শর্ত পালন করতে হয়, ফর্মালিটিস মেনটেন করতে হয়। নন ব্যাংক স্বল্পমেয়াদী ঋণ 3 নম্বর, যেসব ঋণ স্বল্পমেয়াদের ভিত্তিতে বন্ধুবান্ধব প্রতিষ্ঠানের হেড অফিস থেকে সংগ্রহ করা হয় তাকে নন ব্যাংক স্বল্পমেয়াদী ঋণ বলা হয়। তাহলে এই নন ব্যাংক স্বল্পমেয়াদী ঋণগুলো এটা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিষ্ঠানের হেড অফিস থেকে এলে সংগ্রহ করা হয়। 4 নম্বর হলো দীর্ঘমেয়াদী উৎস। কার্যকরী মূলধনের যে অংশটুকু মোটামুটিভাবে স্থায়ী এবং পরিবর্তনশীল নয় তাকে স্থায়ী কার্যকরী মূলধন বলা হয়। এই মূলধনের উৎস হচ্ছে ইকুইটি মূলধন, ইকুইটির মধ্যে আছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, এই ঋণপত্র আছে ও দীর্ঘমেয়াদী ঋণ, এগুলো হলো দীর্ঘমেয়াদী অর্থের উৎস। এরপরে আমরা যেটা শিখব সেটা হলো কার্যকরী মূলধনের উপাদান। কার্যকরী মূলধনের উপাদানটা ভালো করে শিখতে হবে। এই উপাদানের উপর ভিত্তি করে আমরা স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফরকাস্ট আমরা শিখে থাকি। তাহলে আমরা দেখি এবার
কার্যকরী মূলধন বা নিট চলতি সম্পত্তি যেসব উপাদানের সমন্বয়ে গঠিত সেগুলো হলো ক নম্বর চলতি সম্পত্তি। তাহলে চলতি সম্পত্তিগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো চলতি সম্পত্তি বলতে সেই সব সম্পত্তিকে বোঝায় যেগুলো 1 বছরের মধ্যে নগদে রূপান্তর হয়। তাহলে চলতি সম্পত্তি মোট চলতি সম্পত্তিকে বোঝায় যেগুলো 1 বছর, 1 মাস, 2 মাস, 3 মাস বা 1 বছর এর মধ্যে এগুলো নগদে রূপান্তর করা যায়। এটা 1 মজুত পণ্য ও দ্রব্য। এর মধ্যে আছে কাঁচামাল, যন্ত্রাংশ, আধা প্রক্রিয়াধীন পণ্য, চূড়ান্ত পণ্য সহ। তাহলে এগুলো মজুত পণ্য। এটার অনেকগুলো ফর্ম আছে, সবগুলোই হলো মজুত পণ্য। দেনাদার বিন্দু বা প্রাপ্য হিসাব, কৌঋণের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা বাদে। কৌঋণের জন্য আমরা যে ভবিষ্যৎ ব্যবস্থা করি সেটা বাদ দিয়ে যেটা থাকবে সেই দেনাদার বিন্দু চলতি সম্পত্তি হিসাবে গণ্য হবে। প্রাপ্য হুন্ডি, আমরা এটা প্রাপ্য হুন্ডি বলতে বিনিময় বিল বলি, বিনিময় বিল। তাহলে বিনিময় বিলটাও চলতি সম্পত্তি। দেনাদার কাছ থেকে টাকা আদায় হলেই এটা শেষ হয়ে যাবে। আগাম অথবা আন্তঃ কোম্পানি ঋণদান, একটা আগাম গ্রহণ, অগ্রিম গ্রহণ, কোনো খরিদ্দারের কাছ থেকে যদি আমরা অগ্রিম টাকা নিয়ে থাকি সেটা, অথবা ওই আন্তঃ কোম্পানি ঋণদান, আন্তঃ কোম্পানি, এক কোম্পানি আরেক কোম্পানিকে যে স্বল্পমেয়াদী ঋণ দেয় সেগুলো। উদ্বৃত্ত তহবিলের সাময়িক বিনিয়োগ, আমাদের যে সারপ্লাস মানি থাকে সেটা কোনো খাতে যদি আমরা সাময়িকভাবে বিনিয়োগ করি সেই বিনিয়োজিত অর্থ এই চলতি সম্পত্তিতে অন্তর্ভুক্ত হবে। তারপরে 7 নম্বর হচ্ছে ব্যাংকে নগদ জমা ও হাতে নগদ। তাহলে এগুলো হলো চলতি সম্পত্তি, এগুলো হলো যোগ হবে। চলতি সম্পত্তিগুলো প্রতিটিরই একটি সাধারণ বৈশিষ্ট্য আছে। প্রতিটি উপাদানই খুব তাড়াতাড়ি অন্য সম্পত্তির রূপে রূপান্তরিত হয়। যেমন মজুত পণ্য বিক্রয় করে অর্থ আসবে কিংবা দেনাদার সৃষ্টি হবে এবং দেনাদার হিসাব কমে যাবে নগদ অর্থ আদায়ের মাধ্যমে। সুতরাং চলতি সম্পত্তি প্রধানত স্বল্পমেয়াদী, মোটামুটি 1 হিসাবকালের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাহলে এই চলতি সম্পত্তিকে যেগুলো আমরা দেখলাম 1 থেকে 7, এই নগদ অর্থ আছে 8। চলতি সম্পত্তিগুলো প্রতিটির বৈশিষ্ট্য যেগুলো সেটা হলো খুব তাড়াতাড়ি নগদে রূপান্তর হয়। এখানে রূপান্তর হওয়ার একটা প্রক্রিয়া দিয়েছি। মজুত পণ্য বিক্রয় করে টাকা আসবে অথবা দেনাদার সৃষ্টি হলে সেই দেনাদার হিসাব কমে যাবে যদি নগদ অর্থ আদায়ের মাধ্যমে। সুতরাং চলতি সম্পত্তিগুলো প্রধানত স্বল্পমেয়াদী, মোটামুটি 1 হিসাব বছরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এবার আমরা শিখব চলতি দায়। খ নম্বর চলতি দায়। খ, কারবারের সাধারণত অবস্থায় পরিপ্রেক্ষিতে 1 হিসাব বছরের মধ্যে যে সমস্ত দায় বা দেনা চলতি সম্পত্তি থেকে আদায় করা অর্থ দিয়ে পরিশোধ করতে হয় তাদের চলতি দায় বলে। তাহলে যে দায়গুলো 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয় এবং পরিশোধ করার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে এই সম্পত্তিগুলো অবশ্যই চলতি সম্পত্তি বিক্রয় বা আদায় করে যে অর্থ আদায় হবে সেই অর্থ দিয়ে চলতি দায় পরিশোধ করতে হবে। স্থায়ী সম্পত্তি থেকে আদায় করা অর্থ দিয়ে চলতি দায় পরিশোধ করা যাবে না। তাহলে এগুলোর মধ্যে 1 নম্বর আছে ব্যবসায়িক পাওনাদার। ব্যবসায়িক পাওনাদার হচ্ছে যারা ক্রয় বিক্রয় করে যে পাওনাদার সৃষ্টি হয়, ক্রয় করে যে পাওনাদার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ব্যবসায়িক পাওনাদার। পদহুন্ডি মানে পদবিল, এটাও একটা পাওনাদার। পদক কর, যে করটা এখনও প্রদান করা হয়নি প্রদান করতে হবে। স্বল্পমেয়াদী ঋণ, স্বল্পমেয়াদী কোনো ঋণ নিলে সেটাও করের জন্য ব্যবস্থা, করের জন্য যদি আমরা প্রভিশন রাখি সেই টাকাটাও আমাদের এখানে আসবে। লভ্যাংশের জন্য ব্যবস্থা, লভ্যাংশের জন্য যদি লভ্যাংশের জন্য ফান্ড তৈরি করি সেই ফান্ডটাও চলতি দায়ের মধ্যে আসবে। ব্যাংক জমাতিরিক্ত স্বল্পমেয়াদী, ব্যাংক জমাতিরিক্ত মানে ব্যাংক থেকে জমার বেশি টাকা উত্তোলন করে থাকি, সেটা যদি স্বল্পমেয়াদী হয় সেটা তাহলে এই চলতি দায়ের অন্তর্ভুক্ত হবে। চলতি বছরের প্রদত্ত দায়, ক্ষতিপূরণ ইত্যাদি। তাহলে কার্যকরী মূলধনের নিরূপণের জন্য চলতি সম্পত্তি থেকে কতগুলো দফা বিয়োগ করতে হয়। চলতি সম্পত্তি থেকে এই 4টা দফা বিয়োগ করতে হয়। অব্যবহৃত মজুত পণ্য, আমাদের যদি কোনো অব্যবহৃত মজুত পণ্য থাকে যে এরা ব্যবহার হবে না এরকম যদি বোঝা যায় তাহলে সেইটি চলতি সম্পত্তি থেকে বাদ দিতে হবে। চলতি সময়ের মধ্যে যে প্রাপ্য আদায়ের সম্ভাবনা থাকবে, চলতি সময়ের মধ্যে যদি প্রাপ্য আদায়ের সম্ভাবনা থাকে 1 সপ্তাহের মধ্যে বা 15 দিনের মধ্যে, সেটাও বাদ দিতে হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ যদি থাকে স্বল্পমেয়াদী বিনিয়োগটা আসবে আর দীর্ঘমেয়াদী বিনিয়োগটা বাদ যাবে। স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ কিংবা ডিবেঞ্চার পরিশোধের জন্য নগদ অর্থ। স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য যদি আমরা কোনো
নগদ অর্থ আমরা রেখে দিই, অথবা এই ঋণপত্র বা ডিবেঞ্চার পরিশোধের জন্য কোনো নগদ অর্থ রাখি, সেগুলো চলতি সম্পত্তি থেকে বাদ যাবে, সেগুলো নগদের অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা শিখলাম। এরপরে আমরা শিখব উদ্বৃত্তপত্র ধারণা ও পরিচালন চক্র ধারণার পার্থক্য। তাহলে আমরা দেখি পার্থক্যের বিষয়। উদ্বৃত্তপত্র ধারণা, পরিচালনা চক্র ধারণা। গ্রহণযোগ্যতা: কয়েকটি বিষয় ছাড়া এটি খুব বেশি গ্রহণযোগ্য বা অর্থবহ নয়। এটি সব ক্ষেত্রে পরিচালনা চক্র ধারণা এটি সব ক্ষেত্রেই গ্রহণযোগ্য। প্রকৃতি: উদ্বৃত্তপত্র ধারণা হলো একটি গণনামূলক, আর পরিচালনা চক্র ধারণা হলো একটি বিশ্লেষণধর্মী বিষয়। প্রকাশভঙ্গি: এটি পরিমাণে প্রকাশ করা যায়, এটি পরিমাণ ও গুণ উভয় দিকেই প্রকাশ করা যায়। সময়: এই ধারণার কোনো মেয়াদ বা সময়কাল প্রয়োজন নেই। এক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পর এই চক্রটি শেষ হয় এবং পুনরায় শুরু হয়। স্বচ্ছতা যাচাই: এই মতবাদের মাধ্যমে খুব দ্রুততার সাথে প্রতিষ্ঠানের স্বচ্ছতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই পদ্ধতির মাধ্যমে নগদ প্রবাহ সম্পর্কে ধারণা পাওয়া গেলেও স্বচ্ছতা প্রকাশ করা যায় না। উপযোগিতা: এই ধারণার ভিত্তি করে প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের সক্ষমতা বের করা যায়। এই ধারণার ভিত্তিতে করে প্রতিষ্ঠানের সম্পদের কার্যকরী ব্যবহারের দক্ষতা বের করা যায়। তাহলে আমরা চলতি উদ্বৃত্তপত্র ধারণা এবং পরিচালনা চক্র ধারণার মধ্যে পার্থক্য আমরা শিখলাম। পরের স্লাইডে আমরা শিখব ঋণাত্মক ও ধনাত্মক কার্যকরী মূলধন। বেশিরভাগ ক্ষেত্রে নিট কার্যকরী মূলধন ধনাত্মক বা পজিটিভ হয়। কার্যকরী দেনা চেয়ে কার্যকরী মূলধনের পরিমাণ বেশি হলে এই বাড়তি অংশটুকুকে ধনাত্মক বা পজিটিভ কার্যকরী মূলধন বলে। তাহলে অর্থাৎ প্রতিষ্ঠানের কার্যকরী মূলধনগুলোর মোট মূল্য কার্যকরী দায়গুলোর মোট মূল্য থেকে বেশি হলে এই বাড়তি অংশকে ধনাত্মক বা পজিটিভ কার্যকরী মূলধন বলে। এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো কার্যকরী মূলধন পজিটিভ তখনই বলবো যদি দেনার চেয়ে যদি মূলধনের পরিমাণ, সম্পদের পরিমাণ যদি বেশি হয়, তাহলে এটা ধনাত্মক। এই প্রতিষ্ঠানে সবসময় ধনাত্মক হয়, নেগেটিভ হয় না, খুব কম প্রতিষ্ঠানে হয়। তাহলে কার্যকরী মূলধনের মোট মূলধনগুলো মোট মূল্য, কার্যকরী দায়গুলো মোট মূল্য থেকে বিয়োগ দিয়ে এই বাড়তি অংশটুকু ধনাত্মক কার্যকরী মূলধন বের করা হয়। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি আলোচনা করব। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। রিপা কোম্পানি টাকা, আর এটা হলো হলো কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি 45,000, অ্যাকাউন্ট রিসিভেবল হলো 30,000, নোট রিসিভেবল হলো 20,000, প্রিপেইড এক্সপেন্স 10,000, ক্যাশ ইন হ্যান্ড হলো 10,000। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট হলো 1,15,000। বি কারেন্ট লাইবিলিটি, অ্যাকাউন্টস পেবল হলো 25,000, নোটস পেবল হলো 12,000, অ্যাক্রুড এক্সপেন্স 3,000, টোটাল কারেন্ট লাইবিলিটিস হলো 40,000। নিট ওয়ার্কিং ক্যাপিটাল এ মাইনাস বি দিলে 75,000। তাহলে এইভাবে আমরা ধনাত্মক কার্যকরী মূলধন শিখলাম। এবার আমরা শিখব ঋণাত্মক কার্যকরী মূলধন। আবার কোনো প্রতিষ্ঠানে কার্যকরী মূলধনের পরিমাণ ঋণাত্মক বা নেগেটিভ হতে পারে। আর্থিক দুরবস্থা সম্পন্ন এবং অদক্ষভাবে পরিচালিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কখনো ঋণাত্মক বা নেগেটিভ কার্যকরী মূলধন দেখা যায়। কার্যকরী সম্পদের তুলনায় কার্যকরী দায়ের পরিমাণ বেশি হলে কার্যকরী সম্পদের এই ঘাটতি অংশকে ঋণাত্মক বা নৈতিবাচক কার্যকরী মূলধন বলে। প্রকৃতপক্ষে কোনো প্রতিষ্ঠানের নিট কার্যকরী মূলধনের পরিমাণ নেগেটিভ বা ঋণাত্মক হলে ওই প্রতিষ্ঠানে কোনো কার্যকরী মূলধন থাকে না। এক্ষেত্রে কার্যকরী মূলধনের ঘাটতি অংশটুকু পূরণের জন্য স্থায়ী মূলধনের সাহায্য নিতে হয়। তাহলে কারবারের যদি এখানে যেটা বলা হচ্ছে প্রতিষ্ঠানে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানে যদি চলতি দায় থেকে চলতি সম্পদ বেশি হয়, চলতি সম্পদের থেকে চলতি দায় যদি বেশি হয় সেই ক্ষেত্রে ঋণাত্মক কার্যকরী মূলধন বলা হয়। এক্ষেত্রে মূলধন থাকে না, নেগেটিভ হয়। তাহলে এটা আমরা উদাহরণের মাধ্যমে আমরা শিখব। কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি 30,000, নোট অ্যাকাউন্ট রিসিভেবল 20,000, প্রিপেইড 8,000। তাহলে প্রিপেইড হলো 2,000, নোট রিসিভেবল হলো 8,000, অ্যাকাউন্ট রিসিভেবল 20,000, আর ইনভেন্টরি হলো 30,000। মোট হলো কারেন্ট অ্যাসেট হলো 60,000, অ্যাকাউন্টস পেবল 35, নোটস পেবল হলো 7,000, অ্যাক্রুড এক্সপেন্স হলো 10,000, ব্যাঙ্ক ওভারড্রাফট হলো 10,000, 28,000। তাহলে মোট হলো টোটাল কারেন্ট লাইবিলিটিস হলো 80,000।
নেট ওয়ার্কিং ক্যাপিটাল A মাইনাস B তাহলে হলো 20,000, তাহলে এটা নেগেটিভ। এখানে ব্যাংক ওভারড্রাফট থাকবে, তাহলে এটা হবে। তাহলে আমরা শিখলাম। এরপরে আমরা শিখব পর্যাপ্ত নগদ মূলধনের সুবিধা। যদি কারবারে পর্যাপ্ত নগদ মূলধন থাকে তাহলে কী কী সুবিধা আমরা পেতে পারি সেটা সম্পর্কে এখন আলোচনা করব। তাহলে 1 নম্বর, নগদ পুঁজি হচ্ছে একটি প্রতিষ্ঠানের জীবনী শক্তি বিশেষ। ব্যবসায় প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে প্রয়োজনীয় নগদ পুঁজির প্রয়োজন। শূন্য মূলধন তহবিল নিয়ে ব্যবসা পরিচালনা করা প্রতিষ্ঠান চলতে পারে না। ব্যবসার জন্য স্থায়ী সম্পদ সংগ্রহ, দৈনন্দিন ব্যয়ভার বহন, আকস্মিক অবস্থার মোকাবিলা ইত্যাদির জন্য পর্যাপ্ত নগদ পুঁজির প্রয়োজন। একটি কারবার প্রতিষ্ঠান পর্যাপ্ত নগদ পুঁজি থেকে যে সকল সুবিধা পেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা হলো। একটা হলো লেনদেন উদ্দেশ্য। ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবসায় প্রতিষ্ঠানকে প্রতিদিন অসংখ্য লেনদেন করতে হয়। তাহলে লেনদেন উদ্দেশ্যটা হলো ব্যবসায়ী যে স্বাভাবিক কারবারের লেনদেনগুলো হয় সেগুলোর জন্য যে টাকা রাখতে হয় সেটা হলো লেনদেন উদ্দেশ্য। যেমন ধরেন ক্রয় বিক্রয়, মজুরি, বেতন পরিশোধ ইত্যাদি। এই সকল লেনদেনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। এছাড়াও পর্যাপ্ত পরিমাণ নগদ পুঁজি থাকলে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা যায়, বাটার সুবিধা ভোগ করা যায়। এখানে বলছে নগদ অর্থ যদি থাকে তাহলে প্রয়োজনীয় কাঁচামাল কম দামে কেনা যায় এবং বাটার সুবিধা গ্রহণ করা যায়। একসাথে অনেকগুলো পণ্য কিনলে আমরা বাটা পাই, ছাড় পাই। নগদ অর্থ কিনতে পারলে আমরা এই ছাড়টা বা ছাড়টা আমরা গ্রহণ করতে পারি। এটাকে আমরা বাটা বলছি, কম মূল্যে আমরা পণ্য ক্রয় করা, এটা বলছি। এটাই হলো লেনদেন উদ্দেশ্য। পূর্ব সতর্কতামূলক উদ্দেশ্য, কারবারে অনিশ্চিত ব্যয় মোকাবেলার জন্য পর্যাপ্ত কার্যকরী মূলধন পুঁজি হাতে থাকা প্রয়োজন। অর্থপ্রাপ্তির অনিশ্চয়তা অনেক সময় থাকে না, কিন্তু খরচ পরিশোধ করতে হবে। এই অবস্থায় কার্যকরী নগদ পুঁজি দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। তার পূর্ব সতর্কতামূলক উদ্দেশ্য যেটা হলো যে ভবিষ্যতে কোনো ব্যয়, অনিশ্চিত ব্যয় মোকাবেলার জন্য আমাদের বা অনিশ্চিত কোনো ঘটনার জন্য আমরা পূর্ব সতর্কতামূলক কিছু নগদ অর্থ রাখতে হয়, এবং এই নগদ যদি না রাখি তাহলে আমরা অনেক সমস্যায় পড়ি। ফটকা উদ্দেশ্য, ব্যবসায়ের উদ্দেশ্য কখনো ফটকা মুনাফা অর্জন হওয়া উচিত নয়। সাধারণত বৃহদায়তন প্রতিষ্ঠানসমূহ অনেক সময় ফটকা মুনাফা অর্জনের জন্য প্রচুর নগদ অর্থ হাতে রাখে। এই নগদ অর্থ হাতে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে একটা ব্যবসায় অনেক সময় সুযোগ আসে, সেই সুযোগের ব্যবহার করার জন্য এই কিছু টাকা যদি আমরা নগদ রাখি তাহলে আমরা ফটকা বা আকস্মিক কোনো মুনাফা অর্জন করতে পারি। এরপরে আমরা যেটা শিখব মাত্রাতিরিক্ত কার্যকরী মূলধনের অসুবিধা। মাত্রাতিরিক্ত যদি মূলধন থাকে সেই মূলধনের ফলে কী কী অসুবিধা হতে পারে সেগুলো আমরা আলোচনা করব। আমরা কার্যকরী পুঁজি ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রয়োজন অনুপাতে কার্যকরী মূলধন বজায় রাখা। কার্যকরী মূলধনে মাত্রাতিরিক্ত বিনিয়োগ করলে নিম্নলিখিত সমস্যাগুলো দেখা দেয়। 1 নম্বর, এতে মজুত পণ্যের পরিমাণ অত্যাধিক হয়। অপ্রয়োজনীয় মজুত পণ্য থাকলে মজুত পণ্যের রক্ষণাবেক্ষণ ব্যয়, অপব্যয়, অপব্যবহার, চুরি, হারানো ইত্যাদি আশঙ্কা বৃদ্ধি পায়। কাঁচামাল মান বণ্টনেরও আশঙ্কা থাকে বা কাঁচামালের মান নষ্ট হয়ে যায়, নিম্নমানের হয়ে যায়। এই জন্য অত্যাধিক যদি আমাদের মজুত পণ্য রাখি তখন মাত্রাতিরিক্ত কার্যকরী মূলধন দেখা দেয়। ইহা অদক্ষ বিক্রয় নীতি ও অদূরদর্শী নীতির বহিঃপ্রকাশ। আবার বেশি পরিমাণ দেনাদার থাকার দরুন কুঋণ বৃদ্ধি পায়। দেনাদার যদি বেশি থাকে অনেক সময় দেনাদার অনেক মারা যেতে পারে, দেউলিয়া হয়ে যেতে পারে, এর ফলে কুঋণ বেশি হতে পারে। এজন্য মাত্রাতিরিক্ত কার্যকরী মূলধন থাকা মোটেও সমুচিত নয়। মজুদ ও দেনাদার বেশি থাকার কারণে সার্বিক ব্যবস্থাপনার অদক্ষতা প্রকাশ পায়। তাহলে যদি আমরা মজুদ দেনাদার বেশি থাকি তাহলে ব্যবস্থাপনার অদক্ষতা প্রকাশ পায়। অধিক মজুদ পণ্য রাখার ফলে ফটকা মুনাফা অর্জনের লোভ দেখা দেয়। এর ফলে ফটকা লেনদেন আমাদের তৈরি হতে পারে, সেক্ষেত্রে পুঁজিও ওখানে আটকে যেতে পারে। অধিক মূলধন কার্যকরী মূলধন আটক থাকলে সম্পদের বিনিয়োগ থেকে মুনাফা প্রাপ্তির হার কম হয়। তাহলে কার্যকরী মূলধন যদি বেশি, নগদ বেশি টাকা আমরা রাখি তাহলে সেখানে আমাদের ভবিষ্যৎ
মুনাফা প্রাপ্তির হার সেটা কমে যায়। এবার আমরা শিখব ঘাটতি বা বাড়তি কার্যকরী মূলধনের প্রভাব। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে সুষ্ঠু ও যথাযথ কার্যকরী মূলধন থাকা উচিত। দৈনন্দিন কারবার পরিচালনার জন্য প্রয়োজন মাফিক কার্যকরী মূলধন থাকতে হয়। কার্যকরী মূলধনের আধিক্য বা ঘাটতি উভয় কারবারের জন্য ক্ষতিকর। বাড়তি কার্যকরী মূলধনের প্রভাব। কারবারে অস্বাভাবিক পরিমাণ কার্যকরী মূলধন ও সহজলভ্যতা অনেক সময় এর সদ্ব্যবহারের অন্তরায় হয়ে দাঁড়ায়। এজন্য কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা বা প্রাচুর্যের মধ্যে সমতা থাকা উচিত। কারবারে কার্যকরী মূলধনের প্রভাবগুলো হলো, কার্যকরী মূলধন যদি বাড়তি কার্যকরী মূলধন যদি থাকে সেক্ষেত্রে কী কী প্রভাব হতে পারে। এর ফলে অযথা মজুদ মালের আধিক্য দেখা দেয়, অবশ্যই চুরি, ক্ষতি, লোকসান ইত্যাদি সম্ভাবনা বৃদ্ধি পায়, এমনকি ব্যবস্থাপনা জটিলতা দেখা দেয়। অতিরিক্ত কার্যকরী মূলধন অলস তহবিলের সৃষ্টি করে। এর ফলে সুদ বা আয়ের ঘাটতি দেখা দেয়, অস্বাভাবিক বিনিয়োগ হতে পারে, ক্ষতির পরিমাণ বৃদ্ধি হতে পারে। কার্যকরী মূলধনের প্রাচুর্য ব্যয় নিয়ন্ত্রণে অবহেলার সৃষ্টি করে এবং কর্মদক্ষতা কঠিন করে তোলে। অধিক মূলধন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অদক্ষতা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। অস্বাভাবিক মজুদ মাল একটা মাল ফটকা লাভের জন্য সহায়ক হলেও যখন মুনাফা হয় না তখন অধিক লোকসানের সম্মুখীন হতে হয়। তাহলে এগুলো বাড়তি কার্যকরী মূলধনের প্রভাব, নেগেটিভ প্রভাব। আমরা এরপরে পড়ব ঘাটতি কার্যকরী মূলধনের প্রভাব। যদি কার্যকরী মূলধনের কম হয় তখন কী প্রভাব হয়। কার্যকরী মূলধনের ঘাটতি দৈনন্দিন উৎপাদন, বন্টন, বিক্রয় অন্যান্য কার্যাবলীকে ব্যাহত করে, যা মুনাফার পরিমাণ হ্রাস করে। অপর্যাপ্ত কার্যকরী মূলধনই আর্থিক দুর্যোগের বা ব্যবসায়ের ব্যর্থতার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। ঘাটতি কার্যকরী মূলধন কার্যকরী দায়ের পরিশোধের ব্যাপারে অক্ষমতা প্রকাশ করে থাকে, ফার্মের অক্ষমতা প্রকাশ করে থাকে। এতে বাজারে ফার্মের সুনাম হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও স্বল্পমেয়াদী ঋণদাতা ঋণ প্রদানে অস্বীকৃতি জানায়। তাহলে ঘাটতি কার্যকরী মূলধনের প্রভাব কী হতে পারে। 1 নম্বর, ব্যবসায় স্বাভাবিক কার্যকলাপে গতিমন্দর হয়ে যায়। উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়। প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের সক্ষমতা বা ক্ষমতা হ্রাস পায়। প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। স্বল্পমেয়াদী বিনিয়োগ সুযোগ থেকে আমরা প্রতিষ্ঠান বঞ্চিত হয়। স্বল্পমেয়াদী কোনো বিনিয়োগ করার সুযোগ থাকলে এখান থেকে বঞ্চিত হয়। প্রতিষ্ঠানে কর্মরত মানব সম্পদের মনোবল হ্রাস পায়, বেকার সময় অতিবাহিত হয়, ক্যারিয়ার র্যাঙ্কিং হ্রাস পায়, তারল্যতার সংকট দেখা দিতে পারে। তাহলে ঘাটতি কার্যকরী মূলধনের প্রভাবে এইসব সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে আমরা এবার কার্যকরী মূলধনের পরিমাণ পাককলনের পদ্ধতি। তাহলে আমরা শিখব কার্যকরী মূলধনের পরিমাণ পাককলনের পদ্ধতি। কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা অবশ্যই বর্তমান ও অতীত অভিজ্ঞতার আলোকে পূর্বে পাককলন করা দরকার। যদি পাককলন যথাযথ ও সঠিক না হয় তাহলে ব্যবসায়ের গতি সাবলীল রাখা সম্ভব হয় না। সাধারণত 3টি পদ্ধতির মাধ্যমে এই কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা পাককলন করা যায়। 1 নম্বর, অনুপাত পদ্ধতি। এই পদ্ধতিতে অনুপাত ব্যবহার করে কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা বা পাককলন করা হয়। এই অনুপাত অতীত অভিজ্ঞতার আলোকে নির্ধারণ করা হয়। অনুপাতটি দ্বারা মূলত বিক্রয়ের সাথে মজুদ পণ্য ও প্রাপ্য সময়ের অনুপাতকে বোঝানো হয়। তাহলে এটা অনুপাত পদ্ধতি। এই পদ্ধতিতে ওই কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা নির্ণয় করা হয়। অনুপাত যখন আমরা অনুপাতগুলো দেওয়াই থাকে অতি অভিজ্ঞতার আলোকে নির্ধারণ করা হয়। এই অনুপাতটা বিক্রয়ের সাথে মজুদ পণ্য বা প্রাপ্য সময় অনুপাতকে বোঝায়। বিক্রয় শতকরা হার পদ্ধতি। এই পদ্ধতি এরূপ অনুমান করা হয় যে কার্যকরী মূলধন বিক্রয়ের সাথে সম্পর্কিত, তাই বিক্রয়ের সাথে কার্যকরী মূলধনের একটি হার নির্ধারণ করা হয়, কার্যকরী মূলধনের পাককলন করা হয়। তাহলে বিক্রয় যদি বেশি হয় কার্যকরী মূলধন বেশি হবে, বিক্রয় কমে গেলে কার্যকরী মূলধন কমে যাবে। স্থায়ী মূলধনের শতকরা হার পদ্ধতি। তৃতীয় পদ্ধতি এমন একটি ধারণা যা উপর প্রতিষ্ঠিত যে কার্যকরী মূলধন স্থায়ী মূলধন বিনিয়োগের কার্যকরী মূলধনের একটি শতকরা হার দ্বারা নির্ধারণ করা হয়। তাহলে আমরা এই 3 পদ্ধতি শিখলাম। এবার আমরা শিখব কার্যকরী মূলধন পরিচালনা দক্ষতার পরিমাপ। সার্বিক পরিচালনার এই দক্ষতা। তাহলে 1 নম্বর হলো মূলধনের প্রগ্রাহ ব্যবহার। এখানে কার্যকরী মূলধনকে প্রগ্রাহভাবে ব্যবহার করা হয়।
হয়েছে তা জানার জন্য যে অনুপাত ব্যবহার করা হয়। এক নম্বর ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার, অ্যানুয়াল সেলস, অ্যাভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে এই মূলধনের প্রবাহ ব্যবহারের ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার ব্যবহার করা হয়। তাহলে এটাকে অ্যানুয়াল সেলকে অ্যাভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে ভাগ দেব, তাহলেই আমরা পাবো। এক্ষেত্রে 2 নম্বর ঋণ পরিশোধ করার ক্ষমতা চলতি সম্পদ চলতি দায়ের মধ্যে যে অনুপাত তা থেকেই ঋণ পরিশোধ করার ক্ষমতা জানা যায়। এখানে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, এটা সাধারণত কারেন্ট লায়াবিলিটি দ্বিগুণ কারেন্ট অ্যাসেট হয় থাকে 2:1, এটা আদর্শ একটা মান আছে। 3 নম্বর কাঠামোগত সম্পর্ক, মোট বিনিয়োজিত মূলধনের কত অংশ কার্যকরী মূলধনে নিয়োজিত আছে তা এই থেকে জানা যায়। ওয়ার্কিং ক্যাপিটাল টু ওয়ার্কিং ক্যাপিটাল এমপ্লয়, তাহলে এটা উপরে হবে ওয়ার্কিং ক্যাপিটাল আর টোটাল ক্যাপিটাল এমপ্লয়, তাহলে এটার থেকেও আমরা কাঠামোগত সম্পর্ক নির্ণয় করতে পারি। এবার 2 নম্বর প্রতিটি উপাদানের আলাদা করে পরিচালনা দক্ষতা নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমাদের মজুত পণ্য ব্যবহারের যোগ্যতা, মজুত পণ্য আবর্তন অনুপাতের মাধ্যমে দক্ষতা পরিমাপ, স্টক টার্নওভার রেশিও, এখানে কস্ট অফ গুডস সোল্ড, অ্যাভারেজ স্টক। তাহলে এভাবে আমরা মজুত ইনভেন্টরি টার্নওভার, অর্থাৎ আমার মোট বিক্রয়ে কত অংশ ইনভেন্টরি, মানে বিক্রয়টা বছরে কতবার টার্নওভার হচ্ছে, এটা যত বেশি হবে তত প্রতিষ্ঠানের জন্য ভালো। আমরা এখন শিখব কার্যকরী মূলধন কাঠামো, চলতি মূলধনগুলি কত তাড়াতাড়ি নগদ রূপে রূপান্তর করা যায়, মোট চলতি সম্পত্তি কতটা অংশ মজুত পণ্যে বিনিয়োজিত রয়েছে তা জানা যায়। এই কাঠামো জানা দরকার। তাহলে কাঠামোটা হলো স্টক ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, তাহলে অ্যাভারেজ স্টক নিচে হলো ওয়ার্কিং ক্যাপিটাল। বি নম্বর লিকুইড রেশিও, কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক, আর নিচে হবে কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। এভাবে আমরা লিকুইড রেশিও বা চলতির অনুপাত আমরা নির্ণয় করে থাকি। 3 নম্বর হলো ঋণ পরিশোধ, প্রতিষ্ঠানের ঋণদান নীতি ও ঋণ গ্রহণ সংক্রান্ত নীতির মাধ্যমে ঋণ পরিচালনা বোঝায়। এখানে 2টি অনুপাত জানতে হয়। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার হলো দেনাদার আবর্তন অনুপাত, অ্যানুয়াল ক্রেডিট সেল ডিভাইডেড অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যানুয়াল ক্রেডিট সেল, এখানে নগদ বিক্রয়টা আসবে না, মোট বিক্রয় থাকবে, বাকিতে বিক্রয়। আর এখানে গড় দেনাদার, বছরের শুরুতে দেনাদার এবং শেষের দেনাদার, এই দুটাকে আমরা 2 ভাগ দেব। এই দেনাদার নির্ণয়ে যদি প্রাপ্য হিসাব থাকে সেই প্রাপ্য হিসাবগুলো যোগ হবে, প্রাপ্য অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, এই দুটা যোগ করে তারপর 2 ভাগ দেব। তাহলে আমরা এই অনুপাত দিয়ে 360 দিনকে ভাগ করলে গড়ে কতদিন পরে দেনাদার গণ তাদের দেনা পরিশোধ করে থাকেন তা জানা যায়। ক্রেডিট টার্নওভার, এটা হলো অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, অ্যানুয়াল ক্রেডিট পারচেজ, অ্যাভারেজ ক্রেডিটর, এটা বাকিতে মোট করা হয় বছরে। অ্যাভারেজ ক্রেডিটর, ওপেনিং ক্রেডিটর ভাগ ক্লোজিং ক্রেডিটর, তাহলে এইভাবে আমরা নির্ণয় করতে পারি। এই অনুপাত দিয়ে 360 দিনকে ভাগ করলে গড়ে কতদিন পরে পাওনাদারবৃন্দ বা পাওনাদারগণ তাদের পাওনা পরিশোধ করে থাকেন তা জানা যায়। এরপরে স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফরকাস্ট, আমরা একটা স্টেটমেন্ট শিখব যার মাধ্যমে আমরা ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণ আমরা জানতে পারি। এখানে আমরা ডিটেলস, এটা অ্যামাউন্ট টাকা। এর নম্বর হলো কারেন্ট অ্যাসেটস, ক্যাশ ইন হ্যান্ড। 2 নম্বর হলো র ম্যাটেরিয়াল, এটা হলো স্টক ইন ট্রেড, এর মধ্যে 3টা ফর্ম থাকে, র ম্যাটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড। এছাড়াও 5 নম্বরে আছে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাডভান্স পেমেন্ট, অগ্রিম খরচ। তাহলে এখানে যেটা আমরা হলো মোট টোটাল কারেন্ট অ্যাসেট এই পরিমাণ। তাহলে এটাকে এই কারেন্ট অ্যাসেটগুলো যোগ করলে টোটাল কারেন্ট অ্যাসেট অথবা টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল আমরা বলে থাকি, এটা এখান থেকে পাওয়া যায়। বি নম্বরে হলো কারেন্ট লায়াবিলিটিস, 1 নম্বরে অ্যাকাউন্টস পেয়েবল এই পরিমাণ টাকা, তারপরে নোটস পেয়েবল, তারপরে ডিফার্ড ওয়েজেস, ডিফার্ড ওভারহেড, আদার কারেন্ট লায়াবিলিটিস। তাহলে এটা এই 4টা যোগ করলে আমাদের এটা হবে টোটাল কারেন্ট লায়াবিলিটিস। নেট ওয়ার্কিং ক্যাপিটাল এ মাইনাস বি, তাহলে এভাবে আমরা স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফরকাস্ট আমরা বের করতে পারি।
এর একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময় 1 বছরে যেটা হয় সেটা এখানে আমরা বের করা শিখলাম। এরপরে আমরা শিখব প্রবলেম 1। ফ্রম দ্য ফলোইং ডাটা কম্পিউট দ্য ডিউরেশন অফ র ম্যাটেরিয়াল কনভার্সন পিরিয়ড, work in process conversion period and finished good conversion period। তাহলে আমরা এগুলো বের করব। এটা ডিটেলস ইয়ার 1, স্টক ইনটেক র ম্যাটেরিয়াল 20,000, ওয়ার্ক ইন প্রসেস 14,000, ফিনিশ স্টক 21,000, পারচেজ অফ র ম্যাটেরিয়াল 96,000, কস্ট অফ গুডস সোল্ড 1,40,000, সেল 1,60,000, অ্যাকাউন্ট রিসিভেবল 32,000, অ্যাকাউন্টস পেয়েবল হলো 16,000। অ্যাজাম 360 ডে পার ইয়ার ফর কম্পিউটেশন পারপাস। তাহলে আমাদের গণনার ক্ষেত্রে আমরা ব্যবহার করব 360 দিন করে। আমাদের কি বের করতে হবে? র ম্যাটেরিয়াল কনভার্সন পিরিয়ড, সিপি র ম্যাটেরিয়াল, সিপি ওয়ার্ক ইন প্রসেস, সিপি ফিনিশ গুড। এই সিপি হলো কনভার্সন পিরিয়ডগুলো আমাদের বের করতে হবে। তাহলে আমরা শিখি আমরা এবার সলিউশন ইয়ার 1। এটা RM, এটা একটা সূত্র প্রথমে বলা হচ্ছে। RM মানে র ম্যাটেরিয়াল সমান সমান পারচেজ অফ র ম্যাটেরিয়াল ইন্টু সিপি ডিভাইডেড 360। তাহলে আমরা উপরে উদাহরণে দেখলাম RM র ম্যাটেরিয়াল হলো 20,000 আর র ম্যাটেরিয়াল পারচেজ 96,000, সিপি বের করতে হবে আর 360। তাহলে 96,000 গুণ সিপি সমান সমান এটা 72 লাখ। তাহলে সিপি সমান 72 লাখ ভাগ 96,000, সিপি সমান 75 ডে। অর্থাৎ র ম্যাটেরিয়াল আমার প্রক্রিয়া করতে আমার সময় লাগে 75 দিন। 2 নম্বর ওয়ার্ক ইন প্রসেস সমান সমান কস্ট অফ গুডস সোল্ড ইন্টু সিপি কনভার্সন পিরিয়ড ইন্টু ডিভাইডেড 360। তাহলে এখানে ওয়ার্ক ইন প্রসেস আমাদের ছিল 14,000 সমান সমান কস্ট অফ গুডস সোল্ড ছিল 1,40,000, সিপি বের করতে হবে 360 ভাগ। তাহলে 1,40,000 গুণ সিপি সমান সমান 50,40,000, সিপি সমান সমান 50,40,000 ডিভাইডেড 1,40,000, সিপি সমান সমান 36 ডে। তাহলে আমাদের র ম্যাটেরিয়াল প্রসেস করতে প্রক্রিয়ায় আমাদের ব্যবহার থাকে ঘরে কত? 36 দিন। আমাদের উৎপাদন প্রক্রিয়ার মধ্যে 36 দিন থাকে। ফিনিশ স্টক সমান সমান কস্ট অফ গুডস সোল্ড ইন্টু ফিনিশ স্টকটা আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা দিয়েছি, যে কোনো এটা ফিনিশ স্টক, এটা স্টক, এটা ক্রয় মূল্যে আমাদের মূল্যায়ন করতে হয়, সেই জন্য কস্ট অফ গুডস সোল্ড ব্যবহার করা হয়েছে গুণ সিপি ডিভাইডেড 360। এটা 21,000 গুণিত 1,40,000 গুণিত সিপি ডিভাইডেড 360। 1,40,000 গুণ সিপি 75,60,000। তারপরে এটা সিপি সমান সমান 75,60,000 1,40,000, সিপি সমান সমান 54 ডে। তাহলে ফিনিশ গুড আমার পণ্যটা বাজারে বিক্রি করতে, উৎপাদন হওয়ার পর বিক্রি করতে সময় লাগে হলো 54 দিন। তাহলে এভাবে র ম্যাটেরিয়াল প্রক্রিয়া হতে সময় লাগে 75 দিন, আর ওয়ার্কিং প্রসেসের মধ্যে থাকে হলো 36 দিন, ফিনিশ স্টকে থাকে, ফিনিশ স্টক আমাদের ঘরে আমাদের রাখতে হয় 54 দিন। তাহলে আমরা শিখলাম এবার উদাহরণ 2, প্র্যাকটিক্যাল প্রবলেম 2। বৃষ্টি কোম্পানি লিমিটেড প্রোভাইড দ্য ফলোইং পার্টিকুলার টু দ্য ডিটারমাইন দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, এলিমেন্ট অফ কস্ট, অ্যামাউন্ট পার ইউনিট টাকা। র ম্যাটেরিয়াল কস্ট 8 টাকা, ডাইরেক্ট লেবার 3 টাকা, ওভারহেড 6 টাকা, টোটাল কস্ট 17 টাকা, প্রফিট 3 টাকা, সেলিং প্রাইস 20 টাকা। অ্যাডিশনাল ইনফরমেশন, র ম্যাটেরিয়াল ইন স্টক অন অ্যাভারেজ 1 মান্থ। র ম্যাটেরিয়াল প্রক্রিয়া হতে 1 মাস সময় লাগে। ম্যাটেরিয়াল ইন প্রসেস অন অ্যাভারেজ হাফ মান্থ, 15 দিন লাগে প্রসেস হতে। ফিনিশ স্টক অন অ্যাভারেজ 1 মান্থ। ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার, পাওনাদারকে দেওয়া হয় 1 মাস। ক্রেডিট অ্যালাউড টু ডেটর, দেনাদারকে দেওয়া হয় 2 মাস। টাইম লেগ পেমেন্ট ওয়াইজেস হলো 1.5 উইক, 1.5 সপ্তাহ। টাইম লেগ পেমেন্ট অফ ওভারহেড ইজ 1 মান্থ, ওভারহেডকে দেওয়া হয় 1 মাস। এখানে একটা মূল্যবান কথা বলছে, 1/4 অফ দ্য আউটপুট ইজ সোল্ড এগেনস্ট ক্যাশ। তাহলে 4 ভাগের 1 ভাগ পণ্য আমার নগদে বিক্রি হয়, বাকিটা 75% বিক্রি হয়, অথবা 3/4 অংশ বিক্রি হয় বাকিতে। ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাঙ্ক ইজ টাকা এক্সপেক্টেড টু টাকা। তাহলে ক্যাশ ইন হ্যান্ড বা ব্যাঙ্ক আমাদের আশা করা হচ্ছে 2,500 রাখলে হবে। লেভেল অফ অ্যাক্টিভিটি 1,04,000 ইউনিট অফ প্রোডাকশান পার অ্যানাম। তাহলে বছরে তাহলে উৎপাদন হবে 1,04,000। তাহলে অঙ্কটা আমরা সমাধান দেখি। তাহলে আমরা এবার দেখছি সমাধান।
সলিউশন বৃষ্টি কোম্পানি লিমিটেড স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফরকাস্ট। তাহলে স্টেটমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হলো ডিটেলস, ফর্মুলা, ক্যালকুলেশন, অ্যামাউন্ট, কারেন্ট অ্যাসেট, ক্যাশ। ক্যাশ আমরা দেখলাম 2,500, র ম্যাটেরিয়াল এপিইউ পিইউসি ইন্টু সিপি, এপিইউ অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, পিইউসি পার ইউনিট কস্ট, আর সিপি হলো কনভার্সন পিরিয়ড। এখানে যেহেতু সব 52 সপ্তাহে দিয়ে করা হয়েছে সলিউশন, এখানে 1,04,000 উৎপাদন, র ম্যাটেরিয়ালের মূল্য হলো 8 টাকা, কনভার্সন পিরিয়ড 1 মাস মানে 4 সপ্তাহ, 52 সপ্তাহ, তাহলে 64,000। ওয়ার্কিং প্রসেস এখানে দেওয়া আছে 1,04,000, ওয়ার্কিং প্রসেসের মূল্য পরবর্তীতে বের করা আছে পরবর্তী স্লাইডে, 12.5 গুণ 2, এটা হাফ মান্থ মানে 2 সপ্তাহ, ভাগ 52, 50,000। ফিনিশ গুড এখানে 1,04,000, 17 টাকা, এই 17 টাকা পরবর্তী স্লাইডে বের করা আছে, গুণ 4 মানে 1 মাস, ভাগ 52, 1,36,000। অ্যাকাউন্টস রিসিভেবল এখানে 1,04,000 গুণ 17, এটা ক্রয় মূল্যে, ইন্টু 8, এটা হলো 2 মাস, 2 মাস মানে 8 সপ্তাহ, ভাগ 52। আর এটা ওই যে বলা হলো বাকিতে বিক্রি করা হয়, নগদে বিক্রি করা হয় 1/4, তাহলে 75% বাকিতে, টোটাল বিক্রয়ের 75% নেওয়া হয়েছে এখানে 1,44,000। টোটাল কারেন্ট অ্যাসেট নেওয়া হয়েছে 4,56,500। কারেন্ট লাইবিলিটিস অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে 1,04,000, র ম্যাটেরিয়ালের দাম হলো 8 টাকা, এটা 1 মাস সময় লাগে পাওনাদারকে পরিশোধ করতে, 1 মাস 52, তাহলে 64,000। তারপর ডিফার্ড ওয়াইজেস, এটা 1,03,000, ওয়াইজেসের মূল্য হলো 3 টাকা, এটা হলো 1.5 সপ্তাহ, 52, তাহলে 9,000। ডিফার্ড ওভারহেড 1,04,000 গুণ 6, ওভারহেডের মূল্য 6 টাকা, এটা হলো দেওয়া হয় 1 মাস, ভাগ 52, 1 মাস মানে 4 সপ্তাহ, 48,000। তাহলে টোটাল কারেন্ট লাইবিলিটিসে দেওয়া আছে আমাদের 1,21,000। নেট ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে 3,35,500, অর্থাৎ 4,65,500 থেকে 1,21,000 বাদ দিলে 3,35,500। তাহলে এইভাবে আমরা স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফরকাস্ট আমরা শিখলাম। তাহলে এখন আমরা এটা কিছু ক্যালকুলেশন ওয়ার্কিং আছে, ওয়ার্কিংগুলো দেখি। এপিইউ সমান সমান অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, পিইউসি সমান সমান পার ইউনিট কস্ট, সিপি হলো কনভার্সন কস্ট। এপিইউ অ্যানুয়াল প্রোডাকশন হলো 1,04,000, ম্যাটেরিয়াল কস্ট 4 টাকা, ওয়ার্কিং প্রসেস ম্যাটেরিয়াল 8 টাকার 100% 8 টাকা, ডাইরেক্ট লেবার 3 টাকার 50% 1.5 টাকা, ওভারহেড 6 টাকার 50% 3 টাকা। টোটাল ওয়ার্কিং প্রসেস আমাদের বোর্ডের সলিউশনে দেখলাম 12.5। ফিনিশ গুড পার ইউনিট, র ম্যাটেরিয়ালের 100% 8 টাকা, ডাইরেক্ট লেবার 3 টাকা 100% 3 টাকা, ওভারহেডের 6 টাকা 100% 6 টাকা। টোটাল ফিনিশ গুড কস্ট পার ইউনিট হচ্ছে 17 টাকা। তারপরে এটা ডেটর হলো কস্ট মূল্যে হয় সেজন্য 17 টাকা, কস্ট বেসিস, ক্রেডিটর 8 টাকা, ডিফার্ড ওয়াইজেস 3 টাকা, ডিফার্ড ওভারহেড হলো 6 টাকা। তাহলে আমরা এগুলো শিখলাম আজকে আলোচনা থেকে যে বিষয়গুলো আমরা শিখতে পারলাম, কার্যকরী মূলধনের মৌলিক ধারণা, উৎস ও উপাদান সম্পর্কে আমরা ধারণা পাইলাম, উদ্বৃত্তপত্র ধারণা ও পরিচালনা ধারণার মধ্যে পার্থক্য শিখলাম, ধনাত্মক ও ঋণাত্মক কার্যকরী মূলধন সম্পর্কে আলোচনা করছি, পর্যাপ্ত নগদ মূলধনের সুবিধা আলোচনা করেছি, মাত্রাতিরিক্ত কার্যকরী মূলধনের অসুবিধা আলোচনা করেছি, ঘাটতি ও বাড়তি কার্যকরী মূলধনের প্রভাব সম্পর্কে আলোচনা করেছি, কার্যকরী মূলধনের পরিমাণ পাককলনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি, কার্যকরী মূলধন পরিচালনা দক্ষতা পরিমাপ করা শিখেছি, 2টা ব্যবহারিক সমস্যা আমরা আলোচনা করেছি, প্র্যাকটিক্যাল প্রবলেম 1, প্র্যাকটিক্যাল প্রবলেম 2। এবার আমরা শিখব রিকমেন্ডেড বুকস। নাম্বার 1, জেমস ভ্যান হোম অ্যান্ড জোন্স এম ওয়াকিউইস, ফান্ডামেন্টাল অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। 2, হ্যাম্পটন, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। 3, বার্নস্টেইন এলএ অ্যান্ড জে উইল, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এছাড়া বাংলা মিডিয়াম বই আছে প্রফেসর মোহাম্মদ তৈয়বুর রহমান স্যারের বই, মিলেনিয়াম পাবলিকেশন। এই উদাহরণগুলো আমি সেই বই থেকে নিয়েছি, সেই বইটি ফলো করতে পারো, বাংলা বই হিসাবে তোমরা অনেক উপকৃত হবে। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। স্টে হোম, স্টে সেফ, আল্লাহ হাফেজ।